আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারিয়া শারমিন এবং সেই সাথে রয়েছে আমি নুসরাত সুজানা। বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত আইডিয়া আছে বাংলাদেশে, জানালেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ব্যবসায় পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী কাঠামো উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি। হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শাকিলা করিম। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর তৃতীয় দিনে সম্মেলনের উদ্বোধন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তার সরকারের নেয়া বিদেশি বিনিয়োগ বান্ধব পদক্ষেপগুলো তুলে ধরে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান তিনি। That was the beginning of the garment industry in Bangladesh, those crazy young guys. এদিনের সেশনে প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে, যা শুধু বাংলাদেশের জন্যই নয়, সারা পৃথিবীর জন্য সুযোগের ক্ষেত্র হতে পারে। বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন সবার জন্য উন্মুক্ত। বাড়তি খরচ ছাড়াই করা যাবে ব্যবসা। বাংলাদেশে ব্যবসার ভালো সুযোগ রয়েছে। ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয়, সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে। একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তরুণ প্রজন্ম সরকারের অপেক্ষায় বসে থাকবে না, তারা সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তথ্য প্রযুক্তি ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে তরুণ প্রজন্ম বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তরুণ প্রজন্ম সম্মিলিতভাবে পৃথিবীকে বদলে দেবে। তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না। সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকেই উদ্যোগ নিতে হবে। তরুণদের চাকরি প্রার্থী না হয়ে উদ্যোক্তা হতে হবে। এর আগে বিনিয়োগে অবদানের জন্য 4টি ক্যাটাগরিতে বিভিন্ন প্রতিষ্ঠানকে অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। এছাড়াও সম্মানসূচক নাগরিকত্ব দেওয়া হয়েছে ইয়াওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সাংকে। শাকিলা করিম, আরটিভি, ঢাকা। মহাকাশ ভিত্তিক ইন্টারনেট সেবাদানকারী প্রতিষ্ঠান স্টারলিংকের সেবা পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে। সকালে হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে যাত্রা শুরু হয় প্রতিষ্ঠানটির। সেখানে পরীক্ষামূলক সেবা ব্যবহার করা শুরু হয়। সেখান থেকে স্টারলিংকের ইন্টারনেট ব্যবহার করেই সরাসরি সম্প্রচার হয় সম্মেলনের কার্যক্রম। গত রোববার সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন স্টারলিংক বিডার রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়ার তথ্য নিশ্চিত করেন। গত 29 মার্চ বিডার থেকে প্রতিষ্ঠানটি বিনিয়োগ নিবন্ধন পায়। তবে দেশব্যাপী বাণিজ্যিকভাবে ইন্টারনেট সেবা চালু করতে হলে প্রতিষ্ঠানটিকে বিটিআরসি থেকে এনজিএসও নন জিও স্টেশনারি অরবিট নীতিমালার আওতায় লাইসেন্স নিতে হবে। রাজনৈতিক দলগুলোর সংক্ষিপ্ত সংস্কার প্রক্রিয়া একমত হলে আগামী ডিসেম্বরে নির্বাচন হবে, আর বিস্তৃত সংস্কারে একমত হলে নির্বাচন হবে জুনে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য উপদেষ্টা ব্যারনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে এই কথা জানান প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠকে দেশের স্বাস্থ্য খাত শক্তিশালী করতে যুক্তরাজ্যকে সহযোগিতা বাড়ানোর আহ্বান জানান ডক্টর ইউনূস। এদিকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন স্পেনের পোশাক প্রতিষ্ঠান ইন্ডিটেক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা অস্কার গার্সিয়া মেসিরাস। এ সময় ইন্ডিটেক্সকে বাংলাদেশে পোশাক শ্রমিকদের স্বাস্থ্য সেবা ও সুবিধায় আরও বিনিয়োগের আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এছাড়া তার সঙ্গে বৈঠক করেছেন সিমেন্ট কোম্পানি ওলসিম গ্রুপের এক্সিকিউটিভ কমিটির সদস্য মার্টিন ক্রিগনার। এই দেশের দীর্ঘমেয়াদী কার্যক্রম চলমান রাখতে আগ্রহ প্রকাশ করেন তিনি। ডিসেম্বরের আগে সংসদ নির্বাচনের রোডম্যাপ চাইবে বিএনপি। এজন্য শিগগিরই প্রধান উপদেষ্টার সাক্ষাৎ চায় দলটি, এমনটি জানিয়েছেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, পঞ্চদশ সংশোধনীর পুনঃ ব্যবস্থা চায় তার দল। গুলশানের সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি আরও বলেন, বিএনপিকে ধর্মনিরপেক্ষ বানানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। মাইদুর রহমান রুবেল জানাচ্ছেন বিস্তারিত। গুলশানে দলীয় চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময়কালে সালাউদ্দিন আহমেদ বলেন, পঞ্চদশ সংশোধনী রাষ্ট্র পরিচালনার মূলনীতি কি হবে তা নিয়ে মতামত জমা দিয়েছে ঐক্যমত কমিশনের কাছে। ধর্মনিরপেক্ষতার প্রসঙ্গে বিএনপিকে নিয়ে ভুল ব্যাখ্যা দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যে সংবিধানের মূলনীতিতে বহুত্ববাদের কথা বলেছেন,
সাম্য, মানবিক মর্যাদা ইত্যাদির কথা বলেছেন, বাট বহুত্ববাদ সহ আর অন্যান্য বিষয়গুলোর সাথে আমরা একমত নই এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসাবে আর সংবিধানের মূলনীতি হিসাবে আমরা একমত নই। এরপর আমাদের মন্তব্য দিয়েছি, পঞ্চদশ সংশোধনী পূর্ববর্তী অবস্থা বহাল চাই। আগামী নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে দাবি করে তা দূর করতে অন্তর্বর্তী সরকারকে উদ্যোগী হতে হবে বলে জানান বিএনপির এই নেতা। প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে। অনির্বাচিত ব্যক্তিদের দ্বারা রাষ্ট্র পরিচালনা এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদাবলিতে পদায়ন করে, এগুলো যদি হয় তাহলে আর এক্সিকিউটিভ এবং লেজিসলেচারের কোনো গুরুত্ব থাকবে না। তো সেই ব্যবস্থা আমরা অ্যাপ্রুভ করিনি। ফিলিস্তিনি মুসলমানদের উপর ইসরায়েলি বর্বরোচিত হামলার প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে উলামা দলের বিক্ষোভ সমাবেশে শহীদ উদ্দিন চৌধুরী এনি বলেন, বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, যেমনটা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে তাড়াতে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছিল। জাতিসংঘ, বিশ্ব বিবেক, মুসলিম উম্মাহ, পশ্চিমা পরাশক্তি সবাই মিলে এক বাক্যে একযোগে প্রতিবাদকে আরো কড়া করতে হবে এবং ইসরায়েলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অবিলম্বে জাতিসংঘকে এই গণহত্যা বন্ধের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি। একই সাথে বৃহস্পতিবার বিএনপির বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ আরো জোরদার করা হবে বলে মনে করেন এনি। অবিলম্বে সমস্ত হত্যাযজ্ঞ বন্ধ করে দাও। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা। জুলাই গণ অভ্যুত্থানে রংপুরের আলোচিত শহীদ আবু সাইদ হত্যার ঘটনায় ২৬ জনের অপরাধের প্রমাণ পেয়েছে প্রসিকিউশন। আগামী ২ মাসের মধ্যে মামলার তদন্ত শেষ করতে বলেছে ট্রাইব্যুনাল। এদিকে হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানকে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। রিপোর্ট করছেন ইফতেসামুল গনি। জুলাই আগস্ট আন্দোলনে আলোচিত নাম রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। ক্যাম্পাসের সড়কে আন্দোলনে অংশ নেয় নিরস্ত্র এই শিক্ষার্থী পুলিশের নির্মম গুলিতে লুটিয়ে পড়েন। মরণঘাতী অস্ত্রের আঘাত গুরুতর হওয়ায় বাঁচানো যায়নি তাকে। স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর এ ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। এই মামলায় বুধবার সাবেক এসআই আমির হোসেন সহ ৪ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। শুনানিতে প্রসিকিউশন জানায় ২৬ জনের বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে। তদন্ত শেষ করতে আরও ২ মাস সময় চাইলে তা মঞ্জুর করে ট্রাইব্যুনাল। ৪ জনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছিল। একজন হচ্ছে আমির হোসেন, আর একজন সুজন চন্দ্র রায়, আর একজন শরীফুল ইসলাম এবং আর একজন হচ্ছেন মোহাম্মদ ইমরান চৌধুরী। এবং ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে তাদেরকে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে প্রেরণ করেছে এবং আমরা 2 মাস সময় চেয়েছিলাম। 2 মাস সময় মঞ্জুর হয়েছে তদন্ত রিপোর্ট দাখিল করার জন্য। এদিকে কল্যাণপুরের জাহাজবাড়িতে জঙ্গি সাজিয়ে 9 জনকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক ও সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া সহ 3 পুলিশ কর্মকর্তাকে একদিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। জঙ্গি নাটক সাজানোর যে ঘটনা ঢাকায় ঘটেছে, বিভিন্ন দেশে ঘটেছে, সেই মামলায় গ্রেপ্তারকৃত আসামি AKM শহীদুল হক সাবেক আইজিপি, মোহাম্মদ আসাদুজ্জামান মিয়া সাবেক ডিএমপি কমিশনার এবং জসিম উদ্দিন সাবেক ডিসি মিরপুর, এদেরকে আমরা ইন্টারোগেশনের জন্য আবেদন করেছিলাম। অনারেবল ট্রাইব্যুনাল আমাদের আবেদন মঞ্জুর করেছে। এছাড়া হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। ইফতেসামুল গনি, RTV, ঢাকা। ৪,০০০ কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণে দুর্নীতির অভিযোগে শেখ হাসিনা ও শেখ রেহানা সহ সংশ্লিষ্ট কয়েকজনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। এছাড়া শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের 16,12,50,000 টাকার ফিক্সড ডিপোজিট জব্দ করার আদেশ দিয়েছে আদালত। আতিকুর রহমানের রিপোর্টে থাকছে বিস্তারিত। শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে ঢাকা সহ সারা দেশে মুজিব বর্ষ পালন করে। এতে ব্যয় করা হয় 4,000 কোটি টাকা। সারা দেশে নির্মাণ করা হয় শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল। মুজিব বর্ষ পালনের নামে শেখ হাসিনা, শেখ রেহানা ও তার পরিবারের সদস্য এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা ব্যাপক আর্থিক দুর্নীতি করেছে বলে দুদকের প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে। শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রী এবং তার বোন শেখ রেহানা সহ অন্যান্যের বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার হতে প্রায় 4,000 কোটি টাকা ব্যয় করে
মুজিব বর্ষ পালন এবং শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল ও ভাস্কর্য নির্মাণ করে অর্থ অপচয় ও ক্ষতি সাধনের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ অনুসন্ধান চলমান রয়েছে। এই সংক্রান্তে গঠিত অনুসন্ধান দল অনুসন্ধান সংক্রান্তে রেকর্ডপত্র সংগ্রহ করছেন। দুদকের আবেদনের প্রেক্ষিতে শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ, শেখ রেহানার স্বার্থ সংশ্লিষ্ট শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। এদিকে দুদক চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসাত আব্দুল্লাহ ও সার্জিস আলম। পরে তারা সাংবাদিকদের বলেন, কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের দুর্নীতির অভিযোগ জমা দিয়েছেন তারা। এগুলা হচ্ছে এখনো পর্যন্ত কনফিডেন্সিয়াল, জানা যাবে, মিডিয়াতে আসবে। এই দুদককে ব্যবহার করেই কিন্তু অনেককে সাম্রাজ্য তৈরি করতে সহযোগিতা করা হয়েছে, একদম কালো টাকার। আবার অনেক ভালো মানুষকে এটার মধ্যে দিয়ে বছরের পর বছর ধরে ভোগান্তিতে রাখা হয়েছে। তো সেই জায়গা থেকে আমরা চাই দুদকের মতো ফাংশন করুক। এছাড়া 2 কোটি টাকার অবৈধ সম্পদ ও 180 কোটি টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল ওদুদ ও তার স্ত্রীর নামে 2টি মামলা করেছে দুদক। আতিকা রহমান, আরটিভি, ঢাকা। গেল 10 বছর ধারাবাহিকভাবে অপব্যবহার করায় নাজুক হয়ে পড়েছে ব্যাংকিং খাত, এমন মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রাজধানীতে বিআইবিএম কার্যালয়ে 10ম বার্ষিক ব্যাংকিং সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, গ্রাহকের স্বার্থে প্রয়োজনে ব্যাংকের বোর্ডে হস্তক্ষেপ করবে কেন্দ্রীয় ব্যাংক। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও একটি ব্যাংকের বোর্ড ভেঙে দেওয়া হবে বলেও জানান গভর্নর। ব্যাংকের টাকা লোপাট করে পালিয়ে যেতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন আহসান এইচ মনসুর। ব্যাংকগুলোতে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। Well, we have the two challenges. Our body of the অনিয়ম, কেলেঙ্কারি ও সুশাসনের ব্যর্থতার কারণে ব্যাংক ও ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান উভয়ের জন্য প্রয়োজন সংস্কার। এছাড়া পাচার করা অর্থ উদ্ধারে বিদেশি সংস্থার সঙ্গে কাজ চলছে। এক্ষেত্রে আইনি ও নৈতিক উভয় ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা অর্থ পাচার করেছে তাদের জীবন কঠিন করে ফেলা হবে, যাতে ভবিষ্যতে কেউ অর্থ পাচার না করে। গাজা ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বিক্ষোভ চলাকালে দেশের বিভিন্ন শহরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় এখন পর্যন্ত মোট 72 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সকালে পুলিশ হেডকোয়ার্টার থেকে এ তথ্য জানানো হয়। গ্রেফতারকৃতদের মধ্যে খুলনায় 33 জন, সিলেটে 19 জন, চট্টগ্রামে 5 জন, গাজীপুরে 4 জন, নারায়ণগঞ্জে 4 জন, কুমিল্লায় 3 জন এবং কক্সবাজার থেকে আটক করা হয় 4 জনকে। এসব ঘটনায় সারা দেশে এখন পর্যন্ত মোট 10টি মামলা রুজু হয়েছে। হজ ব্যবস্থাপনায় গাফিলতি পেলে অভিযুক্ত এজেন্সির লাইসেন্স বাতিল করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আ.ফ.ম. খালিদ হোসেন। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে হজ প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। উপদেষ্টা আরও বলেন, হজ যাত্রীদের জন্য এখনও বাড়ি ভাড়া ও পরিবহন ঠিক না করায় ইতিমধ্যে 9টি এজেন্সিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ে সমস্যার সমাধান না হলে অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠুভাবে হজ ব্যবস্থাপনায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান ধর্ম উপদেষ্টা। মনে রাখতে হবে কিছু কিছু বিষয় আছে, সেগুলো মাননীয় উপদেষ্টার ব্যক্তিগত সচিব এজেন্সির অবহেলার কারণে, অব্যবস্থার কারণে, মন্ত্রণালয়ের নির্দেশনা না মানার কারণে আমরা 8 বার রিমাইন্ডার দিয়েছি, শোকজ করেছি। এখনো পর্যন্ত 8টা এজেন্সি এগিয়ে আসে নাই। একজন হাজি যদি বাংলাদেশে টাকা দিয়ে যেতে না পারে, এর জন্য সংশ্লিষ্ট এজেন্সি দায়ী থাকবে। আগামীকাল রাত 11টার পর দেশের বিভিন্ন জায়গায় কালবৈশাখী ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 5 দিন দেশের বিভিন্ন জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বৃষ্টি ও বজ্র বৃষ্টি হতে পারে বলে জানান আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ আবুল কালাম মল্লিক। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি বর্তমানে পশ্চিম মধ্য ও তৎসংলগ্ন দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে। তবে লঘুচাপটি শক্তিশালী হওয়ার আশঙ্কা কম বলেও জানান আবুল কালাম মল্লিক। আগামীকাল রাত 11টার পরই এইসব ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, একে বজ্রঝড় বলে, এবং তার উপরে বিশেষ করে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকার
কিছু অংশ এই ধরনের বজ্রঝড়ের তাণ্ডবতা বয়ে যেতে পারে। গ্রীষ্মে এবারও ভোগাবে বিদ্যুতের লোডশেডিং। প্রয়োজনীয় জ্বালানির অভাবে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে না বলছেন বিশেষজ্ঞরা। এই মৌসুমে প্রায় ১,৫০০ মেগাওয়াট লোডশেডিং এর ধারণা কর্তৃপক্ষের। বিদ্যুতের ব্যবহার ১৫% কমিয়ে চাপ মোকাবেলার পরিকল্পনা করছে মন্ত্রণালয়। রুদ্র রফিকের রিপোর্ট, ছবি তুলেছেন শফিকুল আলম। গ্রীষ্মে বিদ্যুতের চাহিদা বাড়ে কয়েক গুণ। সর্বোচ্চ চাহিদা ১৮,০০০ মেগাওয়াট বলে ধারণা কর্তৃপক্ষের, আর সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা ১৫,০০০ মেগাওয়াট। ফলে ঘাটতি মেটাতে লোডশেডিং এর বিকল্প নেই। ডলার সংকটের কারণে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না থাকায় সক্ষমতা থাকা সত্ত্বেও বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না বিদ্যুৎ কেন্দ্রগুলো। সংকট মোকাবেলায় জ্বালানির সাশ্রয়ী বাল্ব ব্যবহার, এসির তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের উপরে রাখা সহ বেশ কিছু পরিকল্পনা নিয়েছে সরকার। তবে এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বিশেষজ্ঞদের। জনগণকে উদ্বুদ্ধ করে এইভাবে সাশ্রয়ী প্রোগ্রাম কখনোই ভালোভাবে কাজ করে না। ১৮,০০০ মেগাওয়াট যদি চলে যায় এবং আমাদের যদি প্রস্তুতি ঠিক না থাকে, তাহলে কিন্তু প্রচণ্ড লোডশেডিং এর সম্ভাবনা আছে এবং ইন্ডাস্ট্রিতে প্রচুর গ্যাসের ঘাটতির একটা সম্ভাবনা আছে। বিদ্যুৎ সংকট মোকাবেলায় বিদ্যুতের উৎপাদন ব্যয় কমানোর উপর জোর দেন এই বিশেষজ্ঞ। বিপিসির তেল আনা নেওয়া করতে ৩ মাসের কত কোটি টাকা লাগে, সেই টাকা যদি আমরা ব্যাংক থেকে ঋণ না করে, আমাদের ডেভেলপমেন্ট তহবিল আছে, কোম্পানিগুলো নিজস্ব টাকা আছে, সেই সব টাকা দিয়ে যদি আমরা এই বিদ্যুৎ জ্বালানি সরবরাহ করি, তাহলে ব্যাংক থেকে 13.৫% সুদে টাকা নিতে হয় না। অযৌক্তিক এবং অন্যায় কস্টগুলো যদি আমরা মুক্ত রাখতে পারি, তাহলে এখন বিদ্যুতের যে দাম দিচ্ছি সেই দামের থেকেই কম দামে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব এবং ঘাটতিও থাকে না, ভর্তুকি দিতে হয় না, মূল্যবৃদ্ধির চাপও থাকে না। তাহলে এই কাজটাই সরকার ক্ষমতা এসে কেন করলো না? ব্যয় কমাতে হলে কমাতে হবে দুর্নীতি। তবে বিদ্যুৎ খাতের দুর্নীতি রোধে সরকারের সদিচ্ছা দেখছেন না অধ্যাপক শামসুল আলম। যে সমস্ত বেসরকারি খাতের কাছ থেকে বিদ্যুৎ কেনা হচ্ছে, সরকারি খাতের কাছে বিদ্যুৎ কেনা, তারা এইরকম ধরনের অন্যায়, অযৌক্তিক তথা লুণ্ঠনমূলক ব্যয় সমন্বয় করে তারা মূল্যহার নির্ধারণ করেছে। সরকার নিজে মূল্যহার নির্ধারণের ক্ষমতা হাতে নিয়ে গ্যাসের দাম বাড়াইছে, তেলের দাম বাড়াইছে, বিদ্যুতের দাম বাড়িয়ে নিছে। তাহলে এই বাড়ায় আমি যে ঘাটতিটা তৈরি করে নিলাম আর্টিফিশিয়ালি, সেই জায়গাটাই নিয়ন্ত্রণ করতে সরকার চাচ্ছে না। সরকারের মধ্যে কোনো ইচ্ছা দেখা যাচ্ছে না। আমরা সেই জায়গাটার উপরে গুরুত্ব দিচ্ছি। বিদ্যুৎ সঞ্চালন, উৎপাদন ও বিতরণে অযৌক্তিক ব্যয় হ্রাস ও অনিয়ম দুর্নীতির লাগাম টানতে পারলেই বিদ্যুৎ সংকট দূর হবে বলছেন বিশেষজ্ঞরা। রুদ্র রফিক, RTVি, ঢাকা। আগামী 16 এপ্রিল সাক্ষাতের জন্য বিএনপিকে সময় দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই সাক্ষাৎ হবে। বিষয়টি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে এই সাক্ষাতে তারা আগামী জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা, চলমান সংস্কার প্রক্রিয়া সহ বিভিন্ন বিষয়ে কথা বলবেন। বিশেষ করে নির্বাচন কবে হবে সে বিষয়ে তারা নিশ্চিত হতে চাইবেন। যতই দিন যাচ্ছে নির্বাচন নিয়ে অস্পষ্টতা বাড়ছে বলে মনে করছে বিএনপি। এ বিষয়ে স্পষ্টভাবে জানতে বিএনপির একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করবে। কাল শুরু হচ্ছে এসএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এ পরীক্ষায় বসছে 19,28,281 জন শিক্ষার্থী। তাদের মধ্যে 9টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থী 14,90,142 জন, মাদ্রাসা বোর্ডে পরীক্ষার্থী 2,94,726 আর কারিগরি বোর্ডে 1,43,313 জন। পরীক্ষার সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রশ্ন ফাঁস, গুজব এবং অসাধু কার্যকলাপ রোধে নির্দেশনা দিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষা কেন্দ্রের 200 গজের ভেতরে জনসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে পুলিশ। এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলা নববর্ষ 1432 উদযাপনের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এই কথা জানান। এবার উৎসবে সব সংস্কৃতির অন্তর্ভুক্তিতে সফল করার বিষয়ে যথেষ্ট প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান সংস্কৃতি উপদেষ্টা। আমরা মনে করি না যে নিরাপত্তার কোনো ঝুঁকি আছে। এই বিষয়ে পুলিশ, সেনাবাহিনী এবং অন্যান্য যারা আছেন তারা সক্রিয় আছেন। আপনারা যদি ট্র্যাডিশনালি দেখেন
কোনো নির্দিষ্ট দলের ব্যানারে কেউ যোগ দেয় না, ফলে আমার মনে হয় না যে দলের ব্যানার নিয়ে কেউ যোগ দিবে। কিন্তু আমি নিশ্চিত এবারে উৎসব সবার অংশগ্রহণে হবে। এবছর ঈদ যাত্রার সড়ক, রেল ও নৌপথে ৩৪০টি দুর্ঘটনায় ৩৫২ জন নিহত, ৮২৫ জন আহত হয়েছে। যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা মনিটরিং সেলের প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেলেও দুর্ঘটনা কমেছে ২.২৫%। কমেছে নিহত ও আহতের হারও। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। ঈদে সড়ক, রেল আর নৌপথে অন্য যে কোনো সময়ের তুলনায় যাত্রী চাপ বাড়ে উল্লেখযোগ্য হারে। সেই কারণে দুর্ঘটনাও বাড়ে কয়েক গুণ। এবার ঈদেও তার ব্যতিক্রম হয়নি। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে একটি সড়ক দুর্ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছে, যার মাঝে 5 জনই একই পরিবারের। কেবল সড়কে ৩১৫টি দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ৩২২ জনের, আর আহত ৮২৬ জন, যার শীর্ষে মোটরসাইকেল দুর্ঘটনা, যা মোট দুর্ঘটনার প্রায় ৪৩%। যাত্রী কল্যাণ সমিতির সংবাদ সম্মেলনে মহাসচিব জানান, ঈদে মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫০-র বেশি মানুষ নিহত হয়েছে। তবে গত ঈদের তুলনায় দুর্ঘটনা কমেছে ২.২৫%। পবিত্র ঈদ উল ফিতরে দেশের সড়ক মহাসড়কে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় ৩২২ জন নিহত হয়েছে, ৮২৬ জন আহত হয়েছে। বরাবরের মতো এবারও দুর্ঘটনার শীর্ষে রয়েছে মোটরসাইকেল। তবে এবারে ঈদে অতিরিক্ত ভাড়া আদায় অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে বলেও জানায় যাত্রী কল্যাণ সমিতি। যদিও ঈদযাত্রা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে বলেন, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর সরব থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। অতিরিক্ত ভাড়া আদায়ের নৈরাজ্য, পথে পথে যাত্রী হয়রানি চরমে পৌঁছেছিল। উন্নত বাস নেটওয়ার্ক গড়ে তোলা, আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা, সড়কে আইন শৃঙ্খলা বাহিনীর অনিয়ম এবং দুর্নীতি এবং মালিক সমিতির প্রভাব মুক্ত রাখা অত্যন্ত জরুরি। এ সময় সংগঠনটি দুর্ঘটনা প্রতিরোধে মোটরসাইকেল ও ব্যাটারি চালিত রিক্সা, প্রধান সড়কে চলাচল বন্ধ, ব্যাটারি আমদানি বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরে। সাকিবুর রহমান, RTV, ঢাকা। প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে স্বল্প পরিসরে আয়োজন করা হবে। একটি পদ্ধতি নয়, বিভিন্ন দেশে কয়েকটি পদ্ধতিতে ভোট নেওয়া হবে বলে জানালেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আগারগাঁও নির্বাচন ভবন সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি। কমিশনার আরও বলেন, অনলাইন ভোটিং এবং প্রক্সি ভোটিং এর পক্ষে বেশি মত দিয়েছে বিভিন্ন সংস্থা ও নির্বাচন বিশেষজ্ঞরা। সিদ্ধান্ত চূড়ান্ত হলে বিভিন্ন দেশে বসবাসকারী প্রবাসীদের ভোট দেওয়ার জন্য রেজিস্ট্রেশন করতে হবে। বাংলাদেশি প্রবাসীদের এবারে ভোটের আওতায় আনতে পারবো, সেটা যে পরিসরেই হোক না কেন, সীমিত হোক বা বৃহত্তর পরিসরে হোক। কোন পরিসরে হবে আমরা পুরো ব্যবস্থাপনাটা এক্সপ্যান্ড করার পরে, স্টেক হোল্ডারদের সাথে কথা বলার পরে তারপরে আমরা বুঝতে পারবো। এই রেজিস্ট্রেশনটা আমরা অনলাইন রেজিস্ট্রেশনই হবে এবং যে ধরনের ভোটই হোক না কেন এক ধরনের রেজিস্ট্রেশন করলেই হবে। ওখানে শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ভোটার অপশন দিবেন। প্রক্সি ভোট হচ্ছে আমাদের হাতে একমাত্র অপশন যেটা দিয়ে আমরা বড় পরিসরে করতে পারবো। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্তে বিএসএফ এর বিরুদ্ধে মুরাদুর রহমান মুন্না নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ডালুসন্ধ্যা উপজেলার পাহাড়পুর ইউনিয়নের সেজামোড়া সীমান্তের 0 পয়েন্টে এ ঘটনা ঘটে। নিহত মুন্না ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে। পরিবারের অভিযোগ, মুন্না ধানের জমি দেখতে সেজামোড়া সীমান্তের কাছে গেলে বিএসএফ তাকে ধরে নিয়ে যায়। পরে তাকে পিটিয়ে গুরুতর আহত করে বাংলাদেশ সীমান্তে ফেলে যায় তারা। বিজিবির টহলের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে হত্যার বিচার দাবি করেছেন স্বজনরা। রাজধানীর ধানমন্ডি থানার একটি পুরনো মামলায় নোয়াখালী 2 আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রাতে গুলশানের বাসা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। বুধবার দুপুরে তাকে আদালতে তোলা হয়। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সাবেক এই সংসদ সদস্যকে কারাগারে আটক রাখার আবেদন করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত। আসামি পক্ষের আইনজীবী আরিফুর রহমান গণমাধ্যমকে জানান, সিনিয়র সিটিজেন ও অসুস্থ বিবেচনায় জামিন আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
বিজ্ঞ আদালত সন্তুষ্টপূর্বক জামিন নামঞ্জুর করেছেন এবং আমরা ওনার ডিভিশনের জন্য পেয়ার করেছিলাম কারাবিধি অনুযায়ী। বিজ্ঞ আদালত ছিলেন নথিভুক্ত করেছেন এবং কারাবিধি অনুযায়ী ওনার ডিভিশনের ব্যবস্থা করতে বলেছেন। উনি পলাতক ছিলেন না এবং এজাহারে যে ধানমন্ডি থানার মামলা 3/10/24 ওনার কোনো সম্পৃক্ততা নাই এবং এজাহারে ওনার শুধু নামটা আছে এবং স্পেসিফিকভাবে ওনার কোনো এলিগেশন নাই। উনি হচ্ছে 87 নম্বর আসামি, বাট এজাহারের কোনো অংশে ওনার কোনো সম্পৃক্ততা ওনার কোনো উনি অ্যাক্টিভলি কোনো প্রয়োজনে ছিলেন না। গাজা উপত্যকা মানুষ হত্যার ক্ষেত্র হয়ে উঠেছে এবং সেখানকার বেসামরিক নাগরিকরা অন্তহীন মৃত্যু ফাঁদে আটকে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। গাজায় জরুরি ভিত্তিতে মানবিক সাহায্য নিশ্চিতে জাতিসংঘের 6টি প্রধান সংস্থাকে আহ্বান জানান তিনি। এদিকে বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখেও থেমে নেই গাজার হামলা। 24 ঘন্টায় সেখানে আরও 58 জন নিহত হয়েছে। সামদানি প্রত্যয়ের রিপোর্ট। নৃশংসতার সব মাপকাঠি ছাপিয়ে যাওয়ায় গাজা যুদ্ধের ভয়াবহতায় হতবাক গোটা বিশ্ব। স্বাধীনতাকামী হামাসের সঙ্গে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ভঙ্গ করে আবারও দ্বিতীয় দফায় হামলার পর সেখানে খাদ্য, পানিসহ সব মানবিক সাহায্য প্রবেশ বন্ধ হয়ে গেছে। শুধু বোমার আঘাতে নয়, গাজাবাসীকে না খাইয়ে মারার চক্রান্ত করছে নেতানিয়াহু প্রশাসন। যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে প্রতিদিন হাজারো মানুষ বিক্ষোভ করলেও থামছে না ইসরায়েলি হামলা। সবশেষ 24 ঘন্টায় গাজার বিভিন্ন প্রান্তে প্রাণ হারিয়েছে অন্তত আরও 58 ফিলিস্তিনি। দক্ষিণ গাজার একটি হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় 29 জন নিহত হয়েছে। গাজায় চলমান মানবিক বিপর্যয় নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। সংবাদ সম্মেলনে তিনি বলেন, গাজা উপত্যকার ত্রাণ ফুরিয়ে গেছে এবং সেখানে ভয়াবহতার দুয়ার খুলে গেছে। খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রবেশ বন্ধ করে দেয়া আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন বলে হুঁশিয়ারি দেন তিনি। Extremely negative. Nobody wins. গাজা এখন হত্যার ক্ষেত্র। সেখানকার লোকজনদের পরিকল্পিতভাবে মৃত্যুর ফাঁদে ফেলা হয়েছে। 1 মাসের বেশি সময় ধরে সেখানে এক টুকরো রুটি প্রবেশ করেনি। এগুলো গুরুতর অপরাধ। আমি আমাদের সবগুলো ইউনিটকে একযোগে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি। More devastating. I sincerely hope. এত কিছুর পরও জাতিসংঘ মহাসচিব দেশটির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন বলে পাল্টা জবাব দেয় ইসরায়েল। সামদানি প্রত্যয়, RTV। ফুটবল সংস্কার শেষে ঢাকা স্টেডিয়াম বুঝে নিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন। 10 জুন সিঙ্গাপুরের বিপক্ষে AFC এশিয়ান কাপ বাছাইয়ের হোম ম্যাচটি এখানেই হবে বলে জানিয়েছে বাফুফে। আর এই ম্যাচের মতো দিয়েই দেশের মাটিতে অভিষেক হচ্ছে হামজা চৌধুরীর। এদিকে মূল মাঠ রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার মূল দায়িত্ব বাফুফের হাতেই থাকছে। বিস্তারিত মাহফুজুল ইসলামের রিপোর্টে। কচ্ছপ গতিতে এগিয়ে চলা সংস্কার কাজ অবশেষে শেষ পর্যায়ে। হোম অফ ফুটবলে বল গড়াচ্ছে প্রায় 48 মাস পর। অনানুষ্ঠানিকভাবে স্টেডিয়ামটি বুঝে নিয়েছে বাফুফে। সংস্কার কাজের শেষ দিকের অবস্থা দেখতে ফেডারেশনের 4 কর্তা পরিদর্শন করেন হোম অফ ফুটবল। গ্যালারিতে নতুন চেয়ার, ড্রেসিং রুমের অবস্থা কিংবা ফ্লাড লাইটের সংযুক্তিতে সন্তুষ্ট তারা। জুনে সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ দিয়ে দেশের মাটিতে অভিষেকের অপেক্ষায় হামজা চৌধুরী। প্রাথমিকভাবে দেখে যেটা মনে হয়েছে যে অফকোর্স ইটস ইন এ ভেরি গুড কন্ডিশন অ্যাট দ্য মোমেন্ট। সামান্য কিছু কাজ আছে, এগুলি কিছুটা কাজগুলি আমরা বিএফ এর পক্ষ থেকে করব। যা আছে ডেফিনেটলি আমরা জুনের 10 তারিখে ইনশাআল্লাহ আমরা করতে পারবো। সো দ্যাট ইজ দ্য পজিটিভ সাইড। হামজার অভিষেকটা বাংলাদেশে এই মাঠেই হবে, জাতীয় স্টেডিয়ামে হবে। মাঠে ঘাসের মান নিয়ে সন্তুষ্ট বাফুফে, তবে তার রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার দায়িত্ব থাকবে বাফুফের হাতেই। এখন আমরা বিএফএফ এর পক্ষ থেকে এটা বুঝে নিব, সার্বিকভাবে এটা দায়িত্ব কিন্তু আমাদেরই পড়ে। সো আমরা যেভাবে পাবো সেটাকে সুস্থভাবে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য, সেটার জন্য কিন্তু এই গ্রাউন্ডের জন্য একটা সেপারেট কমিটি করা হচ্ছে। 3 মেম্বার একটা কমিটি করা হবে। ফুটবল সংশ্লিষ্ট নানান বিষয়ে সংস্কার বাফুফের এখতিয়ারে থাকবে বলে জানালেও শঙ্কা অন্য জায়গায়। আমলাতান্ত্রিক জটিলতায় সে এখতিয়ার বাফুফে দেখাতে পারবে কিনা তা একটি বড় প্রশ্ন। কারণ স্টেডিয়ামের মূল মালিকের নাম তো জাতীয় ক্রীড়া পরিষদ নামক প্রতিষ্ঠান। মাহফুজুল ইসলাম, RTV, ঢাকা। সন্ধ্যার সংবাদ এই পর্যন্তই। রাতের সংবাদ রাত 11:15টায়। দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে।